নমস্কার বন্ধুরা। ১৮৬৩ সালে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। ৩-৫ বছর বয়সী রুশ ঔপন্যাসিক লিও টলস্টয় জীবনের প্রতি বিরক্ত হয়ে পড়েছিলেন। তার নিজের আত্মা, এই পৃথিবী, জীবনের উদ্দেশ্য, ঈশ্বর এবং মানবতা সবকিছুই তার কাছে অর্থহীন মনে হতে লাগল। এই অবস্থাকে ইংরেজিতে বলা হয় এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস বা হিন্দিতে অস্তিত্বের সংকট। টলস্টয় এই সমস্যায় জড়িয়ে পড়েছিলেন। তার ছিন্নভিন্ন চিন্তাগুলোকে গুছিয়ে নিতে এবং গভীর চিন্তায় ডুবে যাওয়ার জন্য তিনি শহর ছেড়ে তার পৈতৃক গ্রাম ইয়াসনায়া পোলিয়ানা চলে গেলেন, যা সাইবেরিয়ার কাছাকাছি ছিল। এখানেই ১৮২৮ সালে তার জন্ম হয়েছিল। এই জায়গাটি তাকে শান্তি এবং সতেজতা দিত। ইয়াসনায়া পোলিয়ানায় টলস্টয় ৩ মাস কাটিয়েছিলেন, প্রকৃতির কাছাকাছি থেকেছিলেন। তিনি ভোরবেলা কৃষকদের সঙ্গে মাঠে কাজ করতেন, গরিব মানুষদের মধ্যে ঘুরতেন, বই পড়তেন এবং মনে উঠে আসা প্রশ্নগুলো নিয়ে ভাবতেন। নভেম্বরের ঠান্ডা শুরু হওয়ার আগে তিনি মস্কোতে ফিরে আসেন, কিন্তু তখন তিনি একজন বদলে যাওয়া মানুষ ছিলেন। তিনি রাজনীতি, ক্ষমতার খেলা এবং জটিল মানবিক সম্পর্কের উপর একটি ছোট উপন্যাস লেখার সিদ্ধান্ত নিলেন। গল্পের খসড়া তৈরি করে লেখা শুরু করলেন। কিন্তু গল্পটি বাড়তে বাড়তে এত বিস্তৃত হয়ে গেল যে এটি সম্পূর্ণ করতে ৫ বছর লেগে গেল। ১২০০ পৃষ্ঠা এবং প্রায় ১,০০০ চরিত্র নিয়ে এই উপন্যাসটি একটি মহান কীর্তি হয়ে উঠল। এই উপন্যাসে ছিল ভালোবাসা ও ঘৃণার তীব্রতা, প্রতিশোধের আগুন, শত্রুতা। কখনো শত্রুরা একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করত, কখনো ভালোবাসার মানুষেরা বিশ্বাসঘাতকতা করত। সম্রাটদের মহিমা কখনো প্রকাশ পেত, আবার কখনো তারা শিশুদের মতো কাঁদতেন। এই উপন্যাসটি মানুষের স্বাধীনতা, প্রকৃতির নিয়ম, ঈশ্বরের ধারণা, জীবনের উদ্দেশ্য এবং ভালোবাসা ও ঘৃণার অর্থ নিয়ে প্রশ্ন তুলেছে। টলস্টয় চরিত্রগুলোকে এত গভীরভাবে গড়েছিলেন যে এই উপন্যাসটি বাস্তববাদী সাহিত্যের একটি শ্রেষ্ঠ কৃতি হিসেবে বিবেচিত হয়। পাঠকের কাছে প্রতিটি চরিত্র এবং তার পটভূমি বাস্তব মনে হয়, যেন এসব সত্যি, কোনো কাল্পনিক গল্প নয়। এই উপন্যাস ওয়ার অ্যান্ড পিস, রাশিয়া ও ফ্রান্সের যুদ্ধের পটভূমিতে দুটি পরিবারের গল্প বলে। এর 4টি প্রধান চরিত্র হল প্রিন্স আন্দ্রে, তার বন্ধু কাউন্ট পিয়ের, নাতাশা রোস্তভ এবং তার ভাই নিকোলাই রোস্তভ। এরা সবাই ধনী পরিবারের এবং রুশ সম্রাট জার আলেকজান্ডার প্রথমের দরবারের সঙ্গে গভীর সম্পর্ক রাখে। নাতাশা ও নিকোলাই রোস্তভ পরিবারের সন্তান। তাদের বাবা কাউন্ট ইলিয়া রোস্তভ একজন জমিদার। এই পরিবার মস্কোতে থাকে, কিন্তু ধীরে ধীরে আর্থিক সংকটের শিকার হচ্ছে। কাউন্ট ইলিয়া অতিরিক্ত খরচ করেন, জুয়া খেলেন এবং প্রায়ই হেরে যান। তার চাকররাও তাকে ঠকায় এবং তার সম্পত্তি হাতিয়ে নেয়। তার বেশিরভাগ জমি হয় বিক্রি হয়ে গেছে বা ঋণের কারণে বন্ধক রাখা হয়েছে। পরিবারের সম্মান বজায় রাখার জন্য তারা বাহ্যিক ঐশ্বর্য বজায় রাখে। দ্বিতীয় চরিত্র প্রিন্স আন্দ্রে, যিনি একজন প্রাক্তন সৈনিক এবং প্রিন্স নিকোলাইয়ের পুত্র। প্রিন্স নিকোলাই মস্কোর দক্ষিণে তার জমিদারিতে থাকেন, যাকে গল্পে বল্ড হিলস বলা হয়েছে। প্রিন্স আন্দ্রের এক বোন মারিয়া, যিনি খুব ধার্মিক এবং সামাজিক মেলামেশা থেকে দূরে থাকেন, তাই তার বিয়ে হয়নি। প্রিন্স আন্দ্রের স্ত্রী লিজা অসুস্থ থাকেন এবং একটি সন্তানের জন্ম দেওয়ার সময় মারা যান, তবে সন্তানটি বেঁচে যায়। প্রিন্স আন্দ্রের বাবা কঠোর স্বভাবের এবং মানুষের আবেগের মূল্য দেন না, যার কারণে তার ছেলের সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ থাকে। তৃতীয় চরিত্র কাউন্ট পিয়ের বেজুক। তার বাবাও জমিদার ছিলেন, কিন্তু পিয়ের একটি অবৈধ সম্পর্ক থেকে জন্মগ্রহণ করেছিলেন, তাই সমাজ তাকে অবৈধ মনে করে। তবুও তার বাবার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি তার নামে হয়ে যায় এবং তিনি কাউন্ট পিয়ের নামে পরিচিত হন। তিনি সেন্ট পিটার্সবার্গে থাকেন, যা তখন রাশিয়ার রাজধানী ছিল, তবে মস্কোতেও যাতায়াত করেন। তিনি প্রিন্স আন্দ্রে এবং রোস্তভ পরিবার উভয়কেই চেনেন এবং প্রিন্স আন্দ্রের ঘনিষ্ঠ বন্ধু। গল্পের সময়ে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছিল। ১৭৮৯ সালে ফ্রান্সে বিপ্লব হয়েছিল, যা ইউরোপের রাজতন্ত্রকে হতবাক করে দিয়েছিল। যখন ফ্রান্সের রাজা লুই ষোড়শকে হত্যা করা হয়, তখন ইউরোপের বড় শক্তি অস্ট্রিয়া, ব্রিটেন এবং রাশিয়া ফরাসি বিপ্লবীদের শত্রু হয়ে ওঠে। তারা মনে করত যে এই বিপ্লব তাদের রাজতন্ত্রের জন্য হুমকি। ১৮০৫ সালে নেপোলিয়ন অস্ট্রিয়ার উপর আক্রমণ করে। জার আলেকজান্ডার প্রথম তাকে থামাতে অস্ট্রিয়ায় যান, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল নেপোলিয়ন এবং ফরাসি বিপ্লবকে শেষ করা। উপন্যাসের শুরুতে একজন দরবারি মহিলা, আন্না পাভলোভনা, প্রিন্স ভাসিলির সঙ্গে কথা বলেন। তিনি বলেন যে নেপোলিয়ন একজন প্রতারক, যিনি খ্রিস্টধর্মের বিরুদ্ধে। তার ক্রমবর্ধমান শক্তি ধর্মের জন্য হুমকি। তিনি রাশিয়ার সম্রাটের প্রশংসা করেন যে তিনি একাই ইউরোপকে নেপোলিয়নের হাত থেকে বাঁচাবেন।
তিনি অস্ট্রিয়া ও ব্রিটেনকে স্বার্থপর মনে করেন, যারা নিজেদের স্বার্থের কারণে নেপোলিয়নের বিরুদ্ধে কিছু করছে না। এই যুদ্ধের পরিবেশে প্রিন্স আন্দ্রে এবং নিকোলাই রোস্তভ জুনিয়র সামরিক অফিসার হিসেবে অস্ট্রিয়ায় যান। 2 ডিসেম্বর 1805 সালে অস্টারলিটজের যুদ্ধ হয়। নেপোলিয়ন কুয়াশার সুযোগ নিয়ে আক্রমণ করে এবং রুশ সেনাবাহিনী হেরে যায়। জেনারেল কুতুজোভ আহত হন। প্রিন্স আন্দ্রে পড়ে যাওয়া পতাকা তুলে সেনাবাহিনীকে আবার লড়াইয়ের জন্য উৎসাহিত করেন, কিন্তু তিনি নিজেও আহত হয়ে পড়ে যান। নেপোলিয়ন তাকে দেখে দয়া করে এবং তাকে ফিল্ড হাসপাতালে পাঠায়, কিন্তু ডাক্তার মনে করে যে আন্দ্রে বেশিদিন বাঁচবে না। নেপোলিয়নের সেনাবাহিনী তাকে স্থানীয় মানুষদের হাতে তুলে দেয়। নিকোলাই এই যুদ্ধে নিরাপদ থাকে এবং সম্রাটের সাহায্যের জন্য বের হয়, কিন্তু ঘাবড়ে গিয়ে কিছু করতে পারে না। সে দেখে যে অন্য একজন অফিসার সম্রাটের সাহায্য করে, এবং তাকে আফসোস হয় যে সে নিজে তা করতে পারেনি। যুদ্ধের পর জার আলেকজান্ডার নেপোলিয়নের সঙ্গে সন্ধি করেন। নিকোলাই সেনাবাহিনী থেকে ছুটি নিয়ে মস্কোতে ফিরে আসে, আর প্রিন্স আন্দ্রে সুস্থ হয়ে তার জমিদারিতে ফিরে যান। নিকোলাই দেখে যে তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ। সে তার বাবাকে খরচ কমাতে বলে, কিন্তু তারা মানেন না। নিকোলাইয়ের মা তাকে কোনো ধনী মেয়ের সঙ্গে বিয়ে করার পরামর্শ দেন, কিন্তু নিকোলাই তার চাচাতো বোন সোনিয়ার প্রতি ভালোবাসে। একজন প্রাক্তন সৈনিক ডলখভ, যাকে সোনিয়া প্রত্যাখ্যান করেছিল, নিকোলাইয়ের থেকে প্রতিশোধ নিতে তাকে জুয়া খেলতে উস্কে দেয়। নিকোলাই হাজার হাজার রুবল হারে, যার ফলে পরিবারের অবস্থা আরও খারাপ হয়। তবুও সে সোনিয়ার সঙ্গে বিয়ে করার ইচ্ছা রাখে। তার মা এই সম্পর্কের বিরুদ্ধে এবং সোনিয়াকে বলে যে সে নিকোলাইকে ছেড়ে দিক। সোনিয়া বিভ্রান্ত হয়ে পড়ে যে সে ভালোবাসা বাঁচাবে নাকি পরিবারের ঋণ শোধ করবে। ইতিমধ্যে নাতাশা সেন্ট পিটার্সবার্গে একটি দুর্দান্ত নৃত্য অনুষ্ঠানে যায়, যেখানে প্রিন্স আন্দ্রে এবং কাউন্ট পিয়েরও উপস্থিত থাকে। পিয়ের, যিনি আন্দ্রের বন্ধু, তাকে নাতাশার কাছে নিয়ে আসে। দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে এবং বিয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু আন্দ্রের বাবা 1 বছর অপেক্ষা করার শর্ত দেন। এই সময়ে পিয়েরের জীবনও বদলে যায়। তিনি প্রিন্স ভাসিলির মেয়ে হেলেনের সঙ্গে বিয়ে করেন, কিন্তু হেলেন তাকে চাকরের মতো আচরণ করে। গুজব আছে যে হেলেনের ডলকভের সঙ্গে সম্পর্ক আছে। একদিন পিয়ের এবং ডলকভের ঝগড়া হয়, এবং পিয়ের তাকে দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ দেয়। পিয়ের, যিনি কখনো অস্ত্র চালাননি, গুলি চালান এবং ডলখভ আহত হয়। ডলখভের নিশানা ভুল হয় এবং পিয়ের জিতে যায়। পরে জানা যায় যে ডলখভ তার বৃদ্ধা মা এবং অক্ষম বোনের ভরণপোষণকারী। পিয়ের তার স্ত্রী থেকে আলাদা হয়ে যায় এবং জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে থাকে। একদিন তার সাক্ষাৎ হয় একজন ফ্রিম্যাসনের সঙ্গে, যিনি তাকে তার সংগঠনে যোগ দিতে বলেন। পিয়েরকে 7টি নীতির শপথ নিতে হয়, যার মধ্যে রয়েছে গোপনীয়তা, মানবতার প্রতি ভালোবাসা এবং সাহস। তিনি ফ্রিম্যাসন হয়ে খুশি হন, কিন্তু হেলেনের কাছে ফিরে যান না। হেলেন একাকিত্ব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। ইতিমধ্যে হেলেনের ভাই আনাতোল নাতাশাকে প্রেমের জালে ফাঁসায়। সে তাকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু সোনিয়া তা জানতে পারে। একজন প্রবীণ মহিলা নাতাশাকে থামায়। যখন নাতাশা আনাতোলের সত্য জানতে পারে, তখন সে লজ্জায় বিষ খায়, কিন্তু সময়মতো চিকিৎসায় বেঁচে যায়। পিয়ের আনাতোলকে মস্কো ছাড়তে বাধ্য করে, এবং নাতাশা ও আন্দ্রের বাগদান ভেঙে যায়। এই সময়ে 1812 সালে নেপোলিয়ন রাশিয়ায় আক্রমণ করে। জেনারেল কুতুজোভ বড়দিনোতে তার মুখোমুখি হয়। এই যুদ্ধে আনাতোল মারা যায় এবং আন্দ্রে গুরুতরভাবে আহত হয়। কুতুজোভ মস্কো খালি করে দেয়। নাতাশার পরিবার আহত সৈন্যদের নিয়ে চলে যায়, যার মধ্যে আন্দ্রেও থাকে। নাতাশা তার যত্ন নেয়, কিন্তু সে তার ক্ষতের জন্য মারা যায়। নেপোলিয়ন মস্কো দখল করে, কিন্তু তার সেনাবাহিনী শৃঙ্খলা হারায়। শহরে আগুন লেগে যায় এবং ঠান্ডায় সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। নেপোলিয়ন মস্কো ছেড়ে পালায় এবং রুশ সেনাবাহিনী তার পিছু নেয়। পিয়ের বন্দী হয়, কিন্তু পরে মুক্তি পায়। রাশিয়ার মানুষ মস্কোতে ফিরে এসে এটি পুনর্নির্মাণ করে। নাতাশার পরিবার তাদের জমিদারি হারায়। সোনিয়া তার ভালোবাসা ত্যাগ করে এবং নিকোলাই মারিয়ার সঙ্গে বিয়ে করে। পিয়ের এবং নাতাশাও বিয়ে করে। শেষে সবাই মিলে সুখী জীবনযাপন করে, কিন্তু সোনিয়া একা থেকে যায়। ওয়ার অ্যান্ড পিস একটি দীর্ঘ গল্প, যা যুদ্ধের ধ্বংস, ভালোবাসা, ঘৃণা এবং ক্ষমার আবেগগুলোকে সূক্ষ্মভাবে দেখায়। টলস্টয় এটি লেখার জন্য বড়দিনোর যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছিলেন, নেপোলিয়নের অভিযান অধ্যয়ন করেছিলেন এবং যুদ্ধের সাক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এই উপন্যাসটি বেশ কয়েকটি চলচ্চিত্র এবং সিরিজে রূপান্তরিত হয়েছে, এবং হিন্দিতে শাহিদ হামিদ এটির অনুবাদ করেছেন। যদি আপনার সুযোগ হয়, তবে এই বইটি অবশ্যই পড়ুন।
আমরা চেষ্টা করেছি এর একটি বিস্তৃত সারাংশ আপনার কাছে পৌঁছে দিতে, যাতে আপনি এই মহান কৃতির আনন্দ উপভোগ করতে পারেন।